এই যে সরকারটা আমাদের আছে এখন নির্বাচনের দ্বারা এসেছে, এটা কোন সংবিধানের আন্ডারে কাজ করছে? আমি প্রশ্নটা সবাই কি করলাম, কোন সংবিধান? আমাদের নতুন সংবিধান কোনটা হওয়ার কথা ছিল? জুলাই সনদ তো। সুতরাং আমরা 1972 কনস্টিটিউশনের আন্ডারে কিন্তু এরা কাজ করছে। তার মানে আপনি যদি এই সংবিধানের আর্টিকেল 7A এবং বি দেখেন, তাহলে এরা কিন্তু সবাই রাষ্ট্রদ্রোহী, জোর করে ক্ষমতা নিয়েছে। অনির্বাচিত লোক জোর করে সংসদ নিয়ে, এবং এটা রাষ্ট্রদ্রোহিতার অভিজ্ঞতা, এবং এদেরকে ফাঁসি দেওয়া হবে। এটা কিন্তু সংবিধানে এখনো লেখা আছে যে সংবিধানের আন্ডারে এরা কাজ করছেন। এবং এই সংবিধানে আরো অনেক কিছু আছে যেগুলি তারা ইমপ্লিমেন্টেশন করছেন না, নামাচাপা দিয়ে রাখছেন। তো মূল বক্তব্য আমার যেটা, যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেই জন্য বলছি যে বাংলাদেশ আপনার অচিরেই এক ভয়ানক কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়বে। কত যে রিট হবে তা গুণে শেষ করা যায় না। কেন যে জুলাই সনদ এরা অ্যাকসেপ্ট করছেন না? এটা করলে কিন্তু ঝামেলা চুকে যায়। কেন করছেন না? এটা কিন্তু আমার কাছে একটা রহস্য। এটা কি কোনো বহিঃশক্তির কোনো আপনার ইনফ্লুয়েন্স আছে, যারা আপনার 1972 কনস্টিটিউশনটাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য করা হয়েছিল? এবং যে সংবিধান আপনার ফ্যাসিস্ট তৈরি করার একটা সংবিধান, সেটাকে কেন আঁকড়ে ধরে রাখছে এই সরকার? এবং কেন জুলাই সনদকে তারা গড়িমসি করছে যে আমরা হ্যাঁ করবো তো বটেই, ওইভাবেই করব। তাদের যে 31 দফার প্রথম দফায় তো সংবিধান সংস্কারের কথা আছে। তারা নিজেদের ম্যান্ডেটকে নিজেরা মানছে না। তো সেইখানে আমি মনে করি, এবং যখনই আপনার একটা কনস্টিটিউশনাল ভ্যাকিউমের মধ্যে একটা সরকার চলে, তখন সেই সরকার আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই সেই সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা টেন্ডেন্সি দেখা যায়। এটা আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য যতগুলি সমস্যা আমরা শুনলাম, এই ব্যর্থতার জন্যই কিন্তু এতগুলি সংস্কার কোনো রকম সেরকম স্টেপ এখন পর্যন্ত নেওয়া হয় নাই। আমরা তাদের সাফল্যের অনেক কথা শুনলাম, কৃষক কার্ড, কি ফ্যামিলি কার্ড, তারপরে পিঙ্ক বাস, তারপরে আপনার ইত্যাদি ইত্যাদি। এগুলি কিন্তু আপনার সবই আপনার, আই হোপ এটা আমার মানে খারাপ শোনাবে শুনতে, চিপ পপুলারিটি। মানে এগুলি একটা ধোঁয়াশা সৃষ্টি করা। আপনি যে কৃষক কার্ড দেবেন, কৃষককে 2,500 টাকা করে দিলে পরে তার কি উপকার হবে? বরঞ্চ আপনার কৃষিখাতকে কি করে মডার্নাইজ করা যায়, অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেরকম আমি বগুড়াতে আপনার আলু হয়, অনেক রকমের আলু, কিন্তু সংরক্ষণ নাই, না থাকার জন্য আপনার আলু অনেক সময় রাস্তায় ফেলে দেয়। অনেক সময় 5 টাকা দরেও আলু বিক্রি হতে দেখেছি আমি বগুড়াতে, যেটা ঢাকায় আসতে পরে 30 টাকা হয়। তো যে ডিস্ট্রিক্টে যে উৎপাদন হচ্ছে, সেখানে যদি সংরক্ষণটা তৈরি করা হয়, তাহলে কিন্তু কৃষকের ন্যায্য মূল্যটা সে পায়। কারণ সরকারের যে সংরক্ষণটা থাকবে, সরকার সেটা ন্যায্য মূল্যে কিনে নেবে কৃষকের কাছ থেকে। সেটা না করে আপনি কৃষক কার্ড দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন। প্রথম কথা হলো, এই যে সামাজিক সুরক্ষার মধ্যে আপনি এগুলিকে নিয়ে আসতেছেন, আপনার বাজেট কতদিন এটাকে অ্যালাউ করবে? সবচেয়ে আপনার, আমরা যদি ওয়েলফেয়ার স্টেটের কথা চিন্তা করি, যেখানে সামাজিক সুরক্ষা সবচেয়ে বেশি দেওয়া হয়, সেটা হলো ইউকেতে আপনার সামাজিক সুরক্ষার কনসেপ্টটাই ওখান থেকে এসেছে। তারাই সর্বপ্রথম ওয়েলফেয়ার স্টেটের ধারণা এবং ওয়েলফেয়ার স্টেট তৈরি করেছে। সেইখানে আপনার ট্যাক্স করে আপনার যাদের কি করে চলে তাদের আপনার এই সামাজিক সুরক্ষা, যেটাকে তারা মানে কি জানি এটা বলে, এটাকে ওয়েলফেয়ার সার্ভিসেস। আপনার যারা হাই ইনকাম, তাদের আপনার হেভিলি ট্যাক্স করে। আমার বোন একজন মেডিকেল ডাক্তার, ফিজিশিয়ান, ওনার হাজব্যান্ডও ফিজিশিয়ান, ইউকেতে সেটেল। তারা একটাই কমপ্লেন যে আমার 36% ট্যাক্স কেটে নিয়ে যায়।
36% ট্যাক্স তাদের ইয়ে থেকে নিয়ে গিয়ে আপনার গরিবদেরকে সার্ভিস দেয়। কিন্তু সেই ইউকেতেও এখন এই ওয়েলফেয়ার সার্ভিসকে চ্যালেঞ্জের মুখে পড়েছে।